আজকে দুইটা ঘটনা ঘটেছে, দুইটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। প্রথমটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা জুলাইয়ের যোদ্ধা ছিল তাদেরকে নিয়ে স্মৃতিচারণমূলক একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আরেকদিকে ছাত্রদল আরেকটা প্রোগ্রাম আয়োজন করেছে, উপস্থিত ছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 বছর পড়াশোনা করেছি। 6 দিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ যায় নাই। 6 বছরে 6 ঘন্টার জন্য বিদ্যুৎ যায় নাই। আজকে যখন প্রোগ্রাম হয়, যেখানে নাহিদ ইসলাম প্রোগ্রাম করছেন, সেখানে ঘন্টার পর ঘন্টা ধরে বিদ্যুৎ নাই। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জনাব সালাউদ্দিন আহমেদ প্রোগ্রাম করছেন, সেখানে বিদ্যুতের কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বর্তমানের বিএনপি সরকারের বাংলাদেশ। সাভারে আমরা যখন এই পথসভা করছিলাম, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আমাদের উপরে সন্ত্রাসী কায়দায় হামলা করা হয়েছিল। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সময় যে শিক্ষকরা ছিল আওয়ামী লীগ পন্থী, তাদেরকে বলা হতো নীল দল পন্থী শিক্ষক। বাংলাদেশের যত ক্ষমতার দালাল ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপরে ক্ষমতার দালালি করা শুরু করে, ক্ষমতাসীন দলের পা চাটা শুরু করে, তাদের চেয়ে নির্লজ্জ এই দেশে আর কেউ হইতে পারে না। শিক্ষিতরা যত ব্যক্তিত্ব সম্পন্ন তত শ্রদ্ধাশীল, আর যত ব্যক্তিত্বহীন তারা তত নিকৃষ্ট। আমাদের বর্তমানে বিএনপি পন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছে তাদেরকে বলা হয় সাদা দলের শিক্ষক। তারা ছিল বিগত 16-17 বছরে সবচেয়ে জুলুমের শিকার। আজকে বিএনপি ক্ষমতায় আসার পর তারা হয়েছে ভিসি, প্রভিসি, প্রক্টর থেকে শুরু করে সব। তারা হয়েছে বিভিন্ন অনুষদের ডিন। এই জুলুম নির্যাতনের শিকার শিক্ষকরা যখন ক্ষমতা আসার পরপরই সেই নাহিদ ইসলামের প্রোগ্রামে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ করে রাখে, প্রশাসনের ওই কর্মকর্তা কর্মচারীরা যখন বন্ধ করে রাখে, তখন মনে রাখতে হবে পূর্বে যারা ছিল, যারা এই শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের উপরে জুলুম করেছিল, বর্তমানে যারা আছে তারা তাদের যে কোনো অংশে ভালো ছিল না। তারা শুধু সুযোগের অভাবে তাদের জায়গা তখন এগুলো করেনি, এখন সুযোগ পেয়েছে, এখন তারা তাদের আসল চরিত্রটা দেখাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে লজ্জাজনক বাস্তবতা। আমরা জনাব তারেক রহমানকে বলতে চাই, জনাব সালাউদ্দিন আহমেদকে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশায় যারা আছেন, আপনাদেরকে শুধু একটা কথা বলি, সরকার আজকে আছে কালকে নাই, ক্ষমতা আজকে আছে কালকে নাই। আপনি যদি ক্ষমতার দালালি করা শুরু করেন, আপনি যদি সরকারের পা চাটা শুরু করেন, তাহলে আওয়ামী লীগের পরে অনেকে বেঁচে গিয়েছে। আগামীতে যে নতুন করে আপনাদেরকে জনগণের ক্ষোভের মুখে পড়তে হবে, সেই পতন থেকে আগামীতে আপনি কোনোদিন মুখ দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে আপনাদেরকে আমাদেরকে ওইটুকু ব্যক্তিত্ব বজায় রাখতে হবে, ওইটুকু ইনসাফ ভিত্তিক হতে হবে, ওইটুকু ন্যায় সৎ সাহস থাকতে হবে, যেন আমাদেরকে ক্ষমতার দালালি করতে না হয়, ব্যক্তির পূজা না করতে হয়, দলের দাস না হইতে হয়। আমরা আপনাদেরকে আরেকটি ঘটনা বলতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে তিনি সংসদে আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বলেছেন
বিশেষ দেশকে মানে ভারতকে, সোজা সাপটা কথা, এত ভয় পাওয়ার টাইম আছে নাকি? আমরা কি কারো দালালি করি? আমরা কি কারো খাই? আমরা কি কারো ঠেকা দিয়ে ক্ষমতায় আছি? তাহলে কারোর নাম নিতে কোনো ভয় নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিশেষ দেশকে অর্থাৎ ভারতকে সুবিধা দেওয়ার জন্য ধ্বংস করে দেয়া হয়েছিল বাংলাদেশের চিকিৎসা খাত। আমরা তার এই বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি সৎ সাহস দিয়ে এই কথা বলেছেন। কিন্তু আমরা এই কথা তখনই মনে করব এই কথা তিনি মন থেকে বলেছেন। এটা শুধু বলার জন্য কথা না, যখন কথার সাথে কাজের মিল থাকবে। আমরা এখন দেখতে চাই যে বিশেষ দেশকে সুবিধা না দিয়ে জয়পুরহাট সহ বাংলাদেশের 64 জেলার হাসপাতালগুলোকে মানসম্মত হাসপাতাল করা হবে। হাসপাতালে রাজনৈতিক দলের নেতাদের নেতাগিরি বন্ধ করা হবে, খাবারের টেন্ডারবাজি বন্ধ করা হবে, ওষুধের টেন্ডারবাজি বন্ধ করা হবে। তাহলেই বুঝবো আপনি শুধু কথা বলেন না, আপনার কথার সাথে কাজেরও মিল আছে। কিন্তু আমরা দেখি আপনার ক্ষমতাসীন দলের নেতারা সদর হাসপাতাল থেকে শুরু করে উপজেলার হাসপাতাল সবখানে খাবারেও টেন্ডারবাজি শুরু করে দিয়েছে, ওষুধেও টেন্ডারবাজি শুরু করে দিয়েছে। আমার ভাইরা যখন চিকিৎসা করতে যায় তারা সেখানে ঠিক মতো ওষুধ পায় না, ঠিক মতো খাবার পায় না। আমরা তখনই বুঝবো আপনার কথার সাথে কাজের মিল আছে যখন দেখবো আপনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা 350 জন এমপি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে। তখন আমরা বিশ্বাস করব আপনি এটা ধারণ করেন। যেদিন আপনি বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে, জেলায়, ঢাকায় আপনি ওই শিক্ষার, ওই চিকিৎসার মানসম্মত অবস্থা তৈরি করবেন, সেদিন আমরা আপনাকে সমর্থন করব। তার আগে পর্যন্ত আপনার কথাকে আমরা আমাদের জায়গা থেকে আস্থা রাখতে পারি না। জনাব মির্জা আব্বাস সাহেব অসুস্থ মানুষ, মনে করলাম অন্য কারণে। নাসির ভাই যেই কারণে মনে করে ওই কারণে মনে করি নাই। আমরা তার সুস্থতা কামনা করি। প্রবীণ মানুষ, দীর্ঘ সময় নিপীড়িত ছিলেন, কিন্তু দেখেন তার চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে হয়েছে। মাসের পর মাস চলে যায়, বাংলাদেশে চিকিৎসা নেওয়ার মতো তারা বিন্দুমাত্র আস্থা রাখতে পারে না। আপনি দেখবেন আমার একটা মন্ত্রী থেকে এমপি, প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা, ক্ষমতাসীন। আজকে এখানে উপস্থিত আছেন জয়পুরহাটের যারা আমাদেরকে আগামীর পথ দেখিয়েছিলেন, আমাদের বাবার বয়সী মুরব্বীরা, দাদার বয়সী মুরব্বীরা, বিশেষত যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, সাহসী জননী মা এবং বোনেরা উপস্থিত আছেন, যাদের নেতৃত্বে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি। সমাজের সবচেয়ে ভালো মানুষ আলেম ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। বাংলাদেশের আগামীর পরিবর্তন যাদের হাত ধরে চলে আসবে, যুগে যুগে যারা রক্ত দিয়েছে, আমাদের তরুণ যুবা ভাইরা উপস্থিত আছে, মিডিয়ার ভাইরা যারা রাজপথে অনেক সংগ্রাম করে আপনাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, উপস্থিত আছেন প্রশাসনের ভাইরা যারা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন একটি সুন্দর, সুশৃঙ্খল, মানবিক জয়পুরহাট উপহার দেওয়ার জন্য। আশেপাশে যারা শুনছেন, প্রিয় ব্যবসায়ী ভাইরা, বাসা বাড়িতে মা বোনেরা এবং বাবারা, সবাইকে অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় জয়পুরহাটবাসী, গত 24শে আগস্ট মাসে, জুলাই মাসে এই জয়পুরহাট ছিল রক্তাক্ত। জয়পুরহাটের রাজপথ ছিল শহীদ নজিবুল বাসার বিশালের রক্তে রঞ্জিত
শহীদ মেহেদী হাসানের রক্তে রঞ্জিত, শহীদ মিনহাজুল ইসলামের রক্তে রঞ্জিত, শহীদ রীতা আক্তারের রক্তে রঞ্জিত। এই চারজন শুধু জয়পুরহাটের শহীদ, পুরো বাংলাদেশে আমার আপনার বয়সী আরো ছোট ছোট মানুষ, কৃষক, কুলি, মজুর, শ্রমিক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 মানুষ রাজপথে জীবন দিয়েছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্নের জন্য। সেই নতুন বাংলাদেশের স্বপ্ন বুনন তারা যেমন মনে আকাঙ্ক্ষা ধারণ করেছিল, তেমনি আপনাদের জন্মের পর থেকে যখনই আপনাদের বুঝবান হয়েছেন আপনারা, তখন প্রতিনিয়ত এই নতুন বাংলাদেশের স্বপ্নের জন্য অকাতরে পরিশ্রম করে যাচ্ছেন। আপনি একজন বাবা, আপনি সন্তান জন্ম দিয়েছেন। আপনার সন্তান যখন বড় হচ্ছে এসে বলে, বাবা আমাকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দাও। আপনি সুগার মিলে কাজ করেন, আপনার পকেটে টাকা নেন যে আপনার সন্তানকে আপনি ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিবেন। বাচ্চা ছেলে কিছু বোঝানোর জায়গা নেই, চুপ করে তাকে তাকিয়ে বললেন, চলো তোমাকে একটা চিপস কিনে দেব। কিন্তু বুকের মধ্যে আপনার বেদনা, আমি এমন বাংলাদেশে জন্মেছি, আমার এই অবুঝ সন্তানকে আমি একটা উত্তর দিতে পারি না, সে আমার কাছে একটা ভালো শিক্ষা ব্যবস্থা চায়। এমন অসংখ্য বাবার বেদনা নিয়ে 1400 লোক জীবন দিয়েছে যাতে আগামীর বাংলাদেশে একটা ভালো শিক্ষা ব্যবস্থা আমরা পেতে পারি। আপনার বৃদ্ধ মা বাবা রাতের বেলায় অসুস্থ, বলে বাবা এদিকে আসো, আমার বুকটা ব্যথা করতেছে, আমাকে একটা ভালো হসপিটালে নিয়ে যাও। আপনি একজন সুগার মিলের কর্মকর্তা, কৃষক মানুষ, বা স্কুলে একটা চাকরি করেন, যেই টাকা বেতন পান এই টাকা দিয়ে চাল তরকারি সবকিছু কিনে মাস শেষে পকেট পুড়িয়ে আরো লোনের খাতায় হলো লাভ দেখাইতে হয়। সেখানে বাবা যখন রাত 1টা 2টা বলে ওঠে, আমার বুক ব্যথা, যেই বাবা কোলে পিঠে করে মানুষ করেছে, আপনাকে যন্ত্রণার মধ্য দিয়ে বড় করেছে, টলমল করে চোখে পানি এসে তার দিকে তাকিয়ে থাকেন, তাকে উত্তর দিতে পারেন না, একটা ভালো হসপিটালে নিয়ে যেতে পারেন না। এই একটা বাংলাদেশে ভালো হাসপাতাল সুচিকিৎসার জন্য 1400 মানুষ, হাজার হাজার মানুষ রাজপথে জীবন দিয়ে গিয়েছে নতুন একটি বাংলাদেশের জন্য। আজকে 26 সালে সেই রক্তাক্ত জয়পুরহাটে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে একটি নতুন বাংলাদেশের সেই স্বপ্ন কে আমাদের থেকে কেড়ে নিয়ে গেল, কোথায় হারিয়ে গেল সেই স্বপ্নের বাংলাদেশ, যেই স্বপ্নের বাংলাদেশের জন্য আবু সাঈদ রক্ত দিয়েছিল, যেই স্বপ্নের বাংলাদেশের জন্য শহীদ মুগ্ধ রক্ত দিয়েছিল, যেই স্বপ্নের বাংলাদেশের জন্য অসংখ্য মানুষ চোখ হারিয়েছিল, হাত হারিয়েছিল। এখনো বাংলাদেশ বিশ্বের বিভিন্ন জায়গায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনাদের দিকে তাকিয়ে আছে। আমি জীবন দিয়েছি, আমার হাত হারিয়েছি, তোমাদেরকে সুস্থ করে রেখে এসেছি। আমি যে আকাঙ্ক্ষার বাংলাদেশ চেয়েছি সে আকাঙ্ক্ষার জন্য 2 বছর তোমাদেরকে তাকিয়ে অপেক্ষা করেছি। আজ পর্যন্ত তোমরা একটা বারও দাঁড়িয়ে বলো নাই বাংলাদেশে যারা নব্য, গডফাদার, চাঁদাবাজ, দুর্নীতি, তাদের থেকে দেশটা উদ্ধার করে নতুন ভাবে সাজিয়ে ওই রাতের কান্নারত বাবা মায়ের যে চিকিৎসা, তার জন্য একটি নতুন চিকিৎসা বাংলাদেশে চালু করুন। আপনার সন্তানের জন্য একটি নতুন শিক্ষা ব্যবস্থা চালু করুন। বাংলাদেশের পুলিশি ব্যবস্থা সংস্কার করুন। বাংলাদেশে যেই আপনার পকেট থেকে শেয়ার মার্কেটের টাকাগুলো প্রত্যেক বছরে বছরে নিয়ে গিয়েছে, আপনাকে নিঃস্ব করে দিয়েছে, সেই টাকাগুলো ফেরত নিয়ে আসা, যেই বাংলাদেশের স্বপ্ন
যে ভারতের চোখে চোখ রেখে আমরা বলবো সীমান্ত হত্যা চাই না, কুশিন চাই না। বাংলাদেশে যে গরিব দুঃখী প্রতিনিয়ত তার সন্তানের কাছে গিয়ে বলবে, বাবা আজকে তোমার জন্য মাংস নিয়ে এসেছি, বড় বাজারের সবচেয়ে মাছটা নিয়ে এসেছি, এমন স্বপ্নের বাংলাদেশ 26-এ দাঁড়িয়ে যখন আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি, তখন সেই প্রতারকদের দাঁড়িয়ে আবার আমরা জবাবদিহিতায় নিয়ে আসার জন্য আজকে আপনাদের এই জয়পুরহাটে ভিক্ষুকের মতন এসে দাঁড়িয়েছি। আমরা আপনাদের কাছে কিছু চাই না। আজকে এখানে যারা এসেছেন আপনারাও কোনো খানাপিনা বা টাকার জন্য আসেন নাই। আমরা ছোট একটি চাওয়া, যে বাংলাদেশে শেখ মুজিব ভারতের প্রেসক্রিপশনে দিল্লির দাদাবাবুদের খুশি করার জন্য যেই সংবিধান, ফেসিস্ট সংবিধান বানিয়েছিল, যেই সংবিধানের কারণে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছিল, যেই